সুস্বাগতম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। এই কথাসাহিত্যিক নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রাঢ়বঙ্গের কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রবীন্দ্র শরৎ পরবর্তী কথা বাংলা কথাসাহিত্যের পরবর্তী লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রাঢ়ের মাটি ও মানুষের রূপকার তারাশঙ্কর। 1920 শতকের দুই সমাজ ব্যবস্থার পালাবদলে তিনি নিপুণ রূপকার। মূলত রাঢ়ের পটভূমিকায় তার উপন্যাস, গল্প, নাটকগুলি লেখা। তার স্বভূমির বাস্তব রস তার রচনাকে সজীব করে তুলেছে। এখানকার প্রকৃতিকে দ্বৈতভাবে ও একই সঙ্গে শাক্ত বৈষ্ণব তার সৃষ্ট চরিত্র ও কাহিনীতে এই দুই রূপের প্রকাশ। গ্রাম বাংলার নিম্ন মধ্যবিত্ত কৃষক সমাজ তাদের মুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হাসি কান্না নিয়ে স্বাভাবিকভাবে আবির্ভূত হয়েছে। রাঢ়ের কাহার, হাড়ি, বাগদি, বায়েন, ঢ্যাঙর সাঁওতালরা সেখানে কথা বলে। সে ভাষা তাদের নিজের ভাষা। তারাশঙ্কর এদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে তাদের যে অন্তরঙ্গ জীবনের পরিচয় দিয়েছেন তা ছিল এতদিন আমাদের অভিজ্ঞতার বাইরে। তার সাহিত্য যে মানবপ্রেম, যে জীবন, তা মূলত মৃত্তিকা প্রেম থেকেই এসেছে। যার সারা জীবন মাটির সঙ্গে লড়াই করে জীবন পথের পরিসমাপ্তি ঘটায়, তারই সর্বপ্রথম তার অন্তরে শতপুত্র স্নেহ দ্বারা সিক্ত হয়েছে। কালান্তরের যুগচেতনা তার সাহিত্যে বর্তমান। রবীন্দ্রোত্তর যুগের অন্যতম সাহিত্য সেবক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখিত মূল্যায়ন তার সৃষ্টির ক্ষেত্রে যে সমভাবে প্রযোজ্য একথা নির্দ্বিধায় বলা চলে। নির্মাণশৈলীর অভিনবত্ব নিয়ে সমকালীন ভাবনার ঊর্ধ্বে উঠে বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করে খ্যাত হয়েছেন যে কয়জন, তাদের মধ্যে তারাশঙ্কর হলেন অন্যতম। 19 শতকের আত্মপ্রতিভাব তার আর 20 শতকের নগর সভ্যতার অবক্ষয়ের বিরুদ্ধে সংঘাত, এই দুইয়ের মাঝে যে নতুন চেতনা গড়ে ওঠে তারই প্রতিফলন ঘটে তারাশঙ্করের সৃষ্টিতে। শরৎচন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের তারাশঙ্কর এক অনন্য ব্যক্তিত্ব। তিনি অস্থির, সংশয় বিক্ষুব্ধ, অবিশ্বাসী যুগের প্রধান কথাশিল্পী। রবীন্দ্রোত্তর পর্বে তারাশঙ্কর একজন যথার্থই শিল্পী। তিনি 65 বছর কথাসাহিত্যে পদচারণা করেছেন। এই অর্ধশতাব্দীর সমস্ত তরঙ্গ বিক্ষোভ তারাশঙ্করের গল্প উপন্যাসকে স্পর্শ করেছে, কিন্তু সমকালীনতায় গণ্ডি অতিক্রম করে লেখক হয়ে উঠলেন সর্বকালের। তারাশঙ্করের প্রাক্কালে বাংলা সাহিত্যের তিন জ্যোতিষ্ক বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র। তারাশঙ্কর আগের এই তিন ব্যক্তিত্বকে নিয়ে সাহিত্যের নানান শাখায় বিচরণ করেছেন। তারাশঙ্কর অনেকটা আধুনিক সাহিত্যের গোমুখ থেকে সন্নিকট ঝর্ণায় মিলিত হয়ে নদীর রূপ পেয়েছে তারাশঙ্করের আমলে। তাই তারাশঙ্কর পূর্ব সাহিত্যের ও পূর্বসূরি সাহিত্যিকদের মিলিত থেকে নদীর একটা উৎসমুখ দেখা দিয়েছে তার আমলে। তারাশঙ্কর সাহিত্যের পূর্বসূরি সাহিত্যিকদের থেকে বিচ্ছিন্ন নন। কল্লোল পর্বের তরুণ লেখকদের রচনায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর সংশয় ও অস্থিরতা, চাঞ্চল্য ও নাগরিক মনোভাব, নেতিবাদী ও নাস্তিক দৃষ্টিভঙ্গি
প্রবৃত্তি থেকে এই নিবিড় জীবন প্রত্যয় থেকে সরে এসেছিলেন তারাশঙ্কর ও বিভূতিভূষণ। তারাশঙ্কর তার জীবনে দেখেছেন সন্ত্রাসবাদী আন্দোলন, অহিংস আন্দোলন, সাম্যবাদী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, 1942 খ্রিস্টাব্দে আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা ও দেশ বিভাগ, পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন এবং পাকিস্তান ভেবে বাংলাদেশের অভ্যুদয়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, মন্বন্তর, উদ্বাস্তু সমস্যা, অর্থনৈতিক বিপর্যয় এবং নীতিবোধের পশ্চাৎ অপসারণ। সাহিত্যিক তারাশঙ্করের মানসিকতা এই পটভূমিতে গড়ে উঠেছিল। অন্যদিকে তারাশঙ্করের জন্মদাত্রী বীরভূমের লাভপুর গ্রামে তারাশঙ্করের মানস গঠনে সহায়তা করেছিল। তারাশঙ্কর দেশ কাল চেতনা ছিল প্রখর, তার জীবনবোধ, তার বিন্যাসে তাই মহাকাব্যের ব্যক্তি ও সৃষ্টি। বীরভূম জেলার ব্রাহ্মণ জমিদার চালিত গ্রামে ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের জন্ম। রাঢ় ও রুক্ষ বাংলার ভূপ্রকৃতি ও মানুষজনকে একসূত্রে গেঁথেছিলেন তিনি। তার জন্মভূমি লাভপুরের পরিপার্শ্বগত দারিদ্র্য, অশিক্ষিত আদিবাসী মানুষের জীবনের সঙ্গে খুঁজে পেয়েছিলেন অন্তরের যোগ। আরেকদিকে প্রত্যক্ষ করেছিলেন জমিদারি আভিজাত্যের সামাজিক বুনিয়াদ ভেঙে চারপাশে গড়ে উঠেছিল অর্থলোভী আত্মসর্বস্ব ধনতান্ত্রিক জীবন ব্যবস্থা। সমাজ ভেঙেই যার জন্ম, সেই সঙ্গে তিনি আকৃষ্ট হয়েছিলেন গান্ধীপন্থী আন্দোলনে। সমাজে অর্থসামাজিক রাজনৈতিক বিপত্তির ঐতিহাসিক তরঙ্গটির সঙ্গে যোগ তার ছিল আন্তরিকভাবে। প্রধানত গ্রাম্য জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতায় তত্ত্বের পুঁজির সংযোগের গল্প উপন্যাসের থিম করেছেন তারাশঙ্কর। তার সঙ্গে কালের উঠাপড়াকে নিবিড়ভাবে জড়িয়ে জীবনের একটা পরিব্যাপ্ত সামগ্রিক রূপ গড়ে তুলতে তিনি চেয়েছিলেন নানা উপন্যাস এবং গল্পে। সাহিত্যের প্রতি অনুরাগ থাকলেও প্রথম যৌবনে কিছু কবিতা ও নাট্যের সৃষ্টিতে তিনি মগ্ন ছিলেন। তখন তিনি ঘোর সংসারী। একদিন দ্বীপ্রহরে জমিদারের কাজে গিয়েছেন এক গ্রামে। ওই গ্রামের একজন বৈঠকখানায় বসে একটি পত্রিকার প্রতি নজর রাখছিলেন। পত্রিকাটির নাম কল্লোল। কল্লোলের পৃষ্ঠা উল্টাতে চোখে পড়ে প্রেমেন্দ্র মিত্রের গুণাগার পেরিয়ে গল্পটি। এক নিঃশ্বাসে গল্পটি পড়ে লেখার উৎসাহ উস্কে দিল তাকে। মধ্যযুগের বাংলার ভাস্কর্যের বহুশ্রেষ্ঠ নিদর্শন রয়েছে বীরভূম জেলায়। এখানে শাল, মহুয়া, কৃষ্ণচূড়া, শিমুল এবং পলাশের উদ্বেল আবেশ লৌকিক ও আদিবাসী সংস্কৃতির এক উর্বর জমি, লোক ঐতিহ্যের তীর্থভূমি। রুক্ষ গেরুয়া মাটির দেশে বাউলের আনাগোনা। একতারা হাতে বাউলের দল জেলার সর্বত্র ঘুরে বেড়ায়। এইসব বাউলদের দেখে তারাশঙ্করের চোখে ভেসে উঠল গল্পের কুশীলব। তিনি বাউলদের আখড়ায় নিয়ে গল্প লিখলেন রসকলি। কঠোর পরিশ্রম এবং যত্ন সহকারে লিখলেন গল্পটি। কলকাতা প্রবাসী পত্রিকায় পাঠিয়ে দিলেন গল্পটি। কিন্তু গল্পটি বহুদিন অপেক্ষা করেও প্রকাশিত না হওয়ায় বার দুই চিঠি লিখলেন প্রবাসী পত্রিকায় সম্পাদকের নিকট। উত্তর না পেয়ে বীরভূম জেলার লাভপুর থেকে কলকাতা প্রবাসী পত্রিকার দপ্তরে এলেন তিনি। কিন্তু দপ্তর সম্পাদক তাকে ফিরিয়ে দিলেন। আশাহত ব্যথিত হৃদয় নিয়ে তিনি ফিরে এলেন লাভপুরে। কিছুদিন অপেক্ষা করে ওই গল্পটি তিনি পাঠালেন কল্লোল পত্রিকার দপ্তরে। কিছুদিনের মধ্যেই গল্পটি প্রকাশিত হলো। এই সময় থেকেই তারাশঙ্করের জয়যাত্রা শুরু হলো। একের পর এক গল্প ছাপা হতে লাগলো। কল্লোল, কালীকলম, উপাসনা,
এবং দেশ পত্রিকায়। তখন কল্লোল যুগ, রবীন্দ্র প্রভাবমুক্ত হবার জোয়ার এসেছে। প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার, বুদ্ধদেব বসু কল্লোল কালিকলম গোষ্ঠী সাহিত্যে আভিজাত সম্প্রদায়ের চরিত্রগুলোকে দূরে সরিয়ে সমাজে অবহেলিত অন্তর্জ ব্রাত্য মানুষের দুঃখ কষ্ট, আনন্দ বিষাদ, দিন যাপনের গ্লানি, শোষণ, নিষ্ঠুর করুণ চিত্র প্রস্ফুটিত করার প্রয়াসী হয়েছেন। পাশে মানিক বন্দ্যোপাধ্যায়, শৈলেন্দ্রানন্দ এই পথের দিশারি। তারাশঙ্করের শ্রেষ্ঠ কথা শিল্পী হওয়ার পিছনে তাকে অনেক মূল্য দিতে হয়েছে। আত্মপ্রতিষ্ঠার প্রথম যুগে নিদারুণ অবহেলা, উপেক্ষা, পীড়ন, প্রাণান্তকর উপেক্ষা ও অবজ্ঞা তাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে। কিন্তু ইস্পাত কঠিন চরিত্রের মানুষটিকে সারস্বত সাধনার পথ থেকে টলানো যায়নি। হয়তো কোনো ঘটনায় সাময়িকভাবে হতোদ্যম হয়ে লেখনী স্তব্ধ হয়েছে। পরবর্তীকালেই সরস্বতী কৃপাধন্য তারাশঙ্করের দ্বিগুণ উৎসাহ নিয়ে উজ্জ্বলতর সাহিত্য সৃষ্টির কাজে লেগেছেন। তার সাহিত্যের দুটি প্রধান উপজীব্য জিনিস হলো মাটি ও মানুষ, মাটির মমত্ব আর মানুষের মহিমা। একথা যথার্থ। এই স্বনামধন্য কথাশিল্পী তারাশঙ্করের বাড়ির নাম ছিল ধাত্রীদেবতা। মাটির প্রতি তার ভালোবাসা ও মমত্ব ভুলবার নয়। প্রসঙ্গত বলা যায় 40-এর যুগে সমাজকে ব্যাপক এবং রূপে দেখার প্রবণতা আমাদের বাংলা সাহিত্যে যেমন দেখা যেতে থাকে, তেমন আসে সমাজ ও ব্যক্তি জীবনের ঘটনা পর্যায়কে অর্থনৈতিক, রাজনৈতিক কার্য কারণসূত্রের মাধ্যমে দেখার চেষ্টা। তারাশঙ্কর এই কাজ অগ্রসর হয়েছিলেন, কিছুটা সাফল্যও দেখিয়েছিলেন। তারাশঙ্কর একটা বড় কৃতিত্ব বাংলা সাহিত্যে পরিধি সম্প্রসারণ। তারাশঙ্কর নিজেই বলেছেন, আমার বই বলুন যাই বলুন সেটা হয়েছে আমার রার দেশ। এর ভেতর থেকে আমার যা সঞ্চয়, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার জীবন নিয়ে আমি লিখছি। তার বেশি আমার আর কিছু নাই। তারাশঙ্কর বীরভূমের ধর্মকর্ম, বীরভূমের নদ নদী, খাল বিল, বীরভূমের দিক দিগন্ত মাঠ, সবুজ বনানী সব কিছুর সঙ্গেই একাত্মভাবে পরিচিত ছিলেন তিনি। তার স্রষ্টা সত্তার সঙ্গে বীরভূমে জড়িয়ে ছিল ওতপ্রোতভাবে। তার উপন্যাসগুলি হয়ে রয়েছে তার অভিজ্ঞতার বাহন। তারাশঙ্করের শুধু শ্রেষ্ঠ কথাশিল্পী নন, বিংশ শতাব্দীর প্রথমার্ধে পশ্চিমবাংলার রাঢ় অঞ্চলের গ্রাম জীবন ও তার জটিল আর্থসামাজিক বিন্যাসের রূপকারও তিনি। আজকের দিনে তার গুরুত্বের কারণ তার সমাজ দর্শন, তার লেখনী রীতির গুরুত্বের মধ্যে পাওয়া যাবে না। তা পাওয়া যাবে তার কথা সাহিত্যের জগতের বিশালতায়। বিষয় নির্বাচনে গ্রামীণ শ্রেণীভুক্ত সমাজের ভাঙা গড়ার চিত্রাঙ্কনের চেষ্টায় তিনি তার সাহিত্য সাধনার খুঁজেছেন এক সমগ্র অখণ্ড মানুষকে, মানুষ ও প্রকৃতিকে। মাটির ক্ষেত্রে তারাশঙ্করের চিন্তা ও ভাবনা তথা আস্তিক্যবোধ মানুষকে পৌঁছে দিতে পারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারাশঙ্কর আপন বিশ্বাসে অবিচল থেকে সমাজ জীবন ও সমাজ সত্যের নিরাবরণ মূর্তি রচনা করে গেছেন। একজন সর্বত্যাগী সাধকের মতো আজীবন সারস্বত সাধনা করে গেছেন তিনি, রেখে গেছেন এক কালজয়ী ব্যতিক্রমী অমূল্য সম্পদকে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।